আমাদের সকলকেই আমার চ্যানেলে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের পরমাণু গঠন সম্বন্ধে আলোচনা করব। প্রথমেই আমাদের এটা বুঝতে হবে যে একটা বস্তু এবং পদার্থের মধ্যে পার্থক্যটা কি। বস্তু এবং পদার্থ জিনিসটা কি? যেমন ধরো একটা লোহার বল হচ্ছে বস্তু, কিন্তু লোহার বলটা কি দিয়ে তৈরি? লোহা দিয়ে। তো লোহাটা হচ্ছে ওই লোহার বলের উপাদান, বা ওই লোহার বলের ওই উপাদানটাকে বলবো পদার্থ। আর যেটা আমার আপাত দৃষ্টিতে যে বস্তুটা পদার্থটা গোটা মনে হচ্ছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি গোটা না। তাকে যদি ভাঙতে শুরু করি তাহলে একসময় দেখা যাবে যে কন্টিনিউ যদি ভাঙে কোনো বস্তুটাকে, একটা বস্তুকে আমি কন্টিনিউ ভাঙছি, বিভাজিত করছি, তাহলে দেখা যাবে যে একটা ক্ষুদ্রতম অংশ, বিজ্ঞানী ডাল্টনের মতে একটা কণা পাবো, যে কণাটা উনি বললেন যে ভাঙা যায় না, বিভাজিত করা যায় না। সেটাকে উনি নাম দিলেন পরমাণু। পরমাণু অর্থাৎ একটা যে পদার্থ আমি গোটা ভাবছি, যে পদার্থটা সম্পূর্ণ একটা গোটা জিনিস ভাবছি, সেটাকে ভাঙতে শুরু করলে একটা ক্ষুদ্রতম কণা পাবো, যে কণাটার নাম ডাল্টন দিলেন পরমাণু। তো এই পরমাণু তিনি বললেন যে আর ভাঙা যাবে না, বিভাজ্য হবে না, তার কারণে এই কণাটি অবিভাজ্য কণা। তিনি এই অবিভাজ্য কণা বলে গেলেন, কিন্তু পরবর্তীকালে দেখতে পেলাম যে জে থমসন, রাদারফোর্ড, চ্যাডউইক, এনারা দেখালেন যে এই পরমাণু আবার ভাঙা যায়। জে থমসন দেখালেন যে এর ক্ষুদ্রতম কণা ইলেকট্রন, অর্থাৎ এই পরমাণুকে ভাঙলে আবার তিনটি কণা পাবো। তো সেই কণা কি? একটা জে থমসন দেখালেন কি ইলেকট্রন পাবো। ইলেকট্রন একটি উপাদান কণিকা। এই ইলেকট্রন যদিও এই নামটা দিয়েছে বিজ্ঞানী স্টোরি, কিন্তু প্রমাণ করে দেখালেন যে কণার সম্বন্ধে, তাই জে থমসনকে এর ইলেকট্রনের আবিষ্কারক বলা হয়। পরবর্তীকালে রাদারফোর্ড একটা খুব পাতলা সোনার পাত দিয়ে পরীক্ষা করে দেখালেন যে পরমাণুর গঠনটা কেমন। তিনি দেখালেন যে একটা সোনার পাতের যদি আলফা কণা বিচ্ছুরণ ঘটায়, তাহলে অসংখ্য আলফা কণা যদি বিচ্ছুরণ ঘটায়, দেখা গেল বেশিরভাগই বেরিয়ে যাচ্ছে, কিছু কণা সামান্য বিচ্যুতি ঘটছে, আর 20,000 কণার মধ্যে একটা কণা যেদিকে যাচ্ছে ঠিক তার 180 ডিগ্রি কোণে ফিরে আসছে। অর্থাৎ তিনি দেখালেন পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা, মাঝে একটা অংশ আছে নিরেট, যেখানে তার পজিটিভ আধান আছে এবং সমস্ত ভরই নিহিত আছে। অর্থাৎ পরমাণু গঠনটা অনেকটা সৌরজগতের মতো। সৌরজগতের মিডিলে যেমন সূর্য, বেশিরভাগ সৌরজগতের ভরটা সূর্যে আছে, তার চারপাশে কক্ষপথে কি হচ্ছে, গ্রহগুলি ঘুরছে। গ্রহগুলি ভরটা সৌরজগতের সূর্যের ভরের তুলনায় অনেকই কম। সেরকম
পরমাণুর মিডিলে যে নিডেড অংশ ভাবা হচ্ছে, নিডেড অংশ আছে বলা হচ্ছে, সেটার মধ্যেই সমস্ত ভর নিহিত আছে, সেটাকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াস তার চারিদিকে বলা হচ্ছে ইলেকট্রনগুলি ঘুরছে, বেশিরভাগ অংশই ফাঁকা। দেখা গেল মিডিলে নিউক্লিয়াসে পজিটিভ চার্জ আছে, আর এই ইলেকট্রনের চার্জ নেগেটিভ, অর্থাৎ ঋণাত্মক। ঋণাত্মক চার্জ এবং এই পজিটিভ চার্জ একে অপরকে আকর্ষণ করছে এবং স্থির তড়িৎ আকর্ষণ দ্বারা আকর্ষিত হচ্ছে এবং অপকেন্দ্র বল বাইরের দিকে থাকার জন্য বর্ণন করে ঘুরছে চারিদিকে। তাহলে এরকম স্ট্রাকচার জিনিসটা, স্ট্রাকচারটা এরকম এরকম বৃত্তাকার পথে ঘুরছে, ইলেকট্রনগুলো মিডিলে আছে নিউক্লিয়াস। ওভারঅল পরমাণুর আধান নিস্তরিত, আধান নেই, অর্থাৎ যতগুলো পজিটিভ চার্জ আছে ততগুলো ইলেকট্রন আছে। পরবর্তীকালে গোল্ডস্টাইন প্রমাণ করলেন যে আর একটা পজিটিভ চার্জগ্রস্ত কণা আছে, তার নাম প্রোটন। এর আধান পজিটিভ, প্রকৃতি হিসেবে পজিটিভ। তো তাহলে এই পজিটিভ যে কণা আছে সেটা হচ্ছে প্রোটন, এবং সেটা কোথায় আছে? নিউক্লিয়াস। ইলেকট্রন এমন একটা কণা যার ভর খুবই কম, খুবই হালকা, এতই হালকা এই ভরকে নগণ্য, নেগলিজিবল ভাবা হয়। 9.1 × 10⁻31 কেজি। প্রোটন এর কণা ইলেকট্রন কণার 1836 গুণ। প্রোটনের ভর 1.6729 × 10⁻7 কেজি। এটা তাহলে কি হলো? প্রোটনের ভর, এটাকে পিডিএফ পাস করা হয়। নিউটনের আধান কত? 0। এটার ভর 1.675 × 10⁻27 কেজি। ইলেকট্রন থেকে এ 1839 গুণ ভারী। তাহলে দেখতে পেলাম কি, পরমাণুর মূল তিনটি কণিকা, উপাদান কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই তিনটি কণিকা দিয়ে পরমাণু গঠিত। পরমাণু গঠনটির মধ্যে মিডিলে আছে নিউক্লিয়াস, যার আধান পজিটিভ চার্জ, চারিদিকে ইলেকট্রন ঘুরছে, চারিদিকে ইলেকট্রন ঘুরছে। তাহলে মিডিলে অংশটা কি বললি আপনি? মিডিলের অংশটাকে নিউক্লিয়াস বা কেন্দ্রক। বাইরে, নিউক্লিয়াসের বাইরে ফাঁকা অংশে কাল্পনিক
যে বৃত্তাকার পথে ইলেকট্রনগুলো বন্ধন করে ঘুরছে, যে বাইরের অংশ কি বলবো, ইলেকট্রন মহল। ইলেকট্রন মহল। তাহলে এই প্রত্যেকটা বৃত্তাকার পথকে কি বলবো, কক্ষ, ইলেকট্রন কক্ষ। তাহলে বাইরের কণাগুলো হচ্ছে ইলেকট্রন। এর মধ্যে কি আছে, দুটি কণা আছে, প্রোটন প্লাস নিউট্রন, অর্থাৎ পি প্লাস এক্সপি প্লাস ওয়াইএন, অর্থাৎ এখানে এক্সটি প্রোটন আর ওয়াইটি নিউট্রন। এক্সটি প্রোটন যদি থাকে তাহলে এক্সটি ইলেকট্রন থাকবে। এই গঠনটি কে দিলে, বিজ্ঞানী রাদারফোর্ড। রাদারফোর্ড বললেন এই ধরনের একটা পজিটিভ চার্জগ্রস্ত নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলি বন্ধন করে ঘুরছে, এবং কিভাবে ঘুরছে, কেন ঘুরছে, যে এর মধ্যে একটা আকর্ষণ বল আছে, স্থির দ্বৈতাকর্ষণ বল আছে, এবং এই জন্য কিন্তু বন্ধন করে ঘুরছে। পরবর্তীকালে দেখা গেল যে না, উনি যে ব্যাখ্যাটা দিলেন, যে কোনো কক্ষপথে ইলেকট্রন যদি একটা পজিটিভ চার্জগ্রস্ত ক্ষেত্রের চারিদিকে ঘুরে তাহলে শক্তি ক্ষয় হয়। তার ফলে কি হচ্ছে, ইলেকট্রন শক্তি ক্ষয় করে করে একসময় কি হবে, কক্ষপথ কমতে কমতে নিউক্লিয়াসে জাম্প করবে। জাম্প করলে কি হবে, আর পরমাণু স্ট্রাকচার থাকবে না, পরমাণু গঠন ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ স্থায়িত্ব প্রদর্শন করতে পারলেন না বিজ্ঞানী রাদারফোর্ড। পরবর্তীকালে বিজ্ঞানী বোর, নিলস বোর স্থায়িত্ব সম্বন্ধে ব্যাখ্যা করলেন, এবং স্থায়িত্ব কোন যুক্তিতে হচ্ছে সেটা উনি ব্যাখ্যা করলেন। আরেকটা দেখালেন যে এর একটা ইলেকট্রন উত্তেজিত অবস্থায় যে স্পেকট্রাম দেয়, একটা পরমাণু উত্তেজিত অবস্থায় যে স্পেকট্রাম দিচ্ছে, এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস লাইন স্পেকট্রাম। কিন্তু রাদারফোর্ডের ব্যাখ্যা অনুসারে সেটা কন্টিনিউয়াস লাইন স্পেকট্রাম হওয়া উচিত ছিল, কিন্তু আমরা তা পাই না। এর থেকে বোঝা যাচ্ছে যে প্রকৃতপক্ষে যে ঘটনাটা ঘটছে, রাদারফোর্ডের যুক্তি সেখানে মিলছে না। পরবর্তীকালে নিলস বোর ডিসকন্টিনিউয়াস লাইন স্পেকট্রামের ব্যাখ্যা দিলেন এবং পরমাণু স্থায়িত্ব ব্যাখ্যাটা করলেন। পরবর্তীকালে নিলস বোর এবং রাদারফোর্ডের যে মডেলটা, বোর রাদারফোর্ড মডেলটা সম্বন্ধে আলোচনা করব। আজকে এই অবধি বেশি কনসেপ্টটা থাক, পরবর্তীকালে আমরা তখন আরো ডিটেলসে যাব। আর আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।